আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ে অধ্যায় 6-এর পাঠ 8-এ আগ পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা পাঠ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে পাঠ 9। এটা হচ্ছে পরমাণুর কথা। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে যদি কোনো রকম হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। সো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। পরমাণু আকারে খুবই ছোট, এতই ছোট যে খালি চোখে এদের দেখা যায় না, এমনকি সাধারণ মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যও না। তবে ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে পরমাণু দেখা যেতে পারে। এখানে উল্লেখ্য যে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে কোনো জিনিসকে তার আকারের তুলনায় কয়েক মিলিয়ন গুণ বড় দেখা যায়। এখন প্রশ্ন হলো, এত ছোট পরমাণু ভেঙে আরও ক্ষুদ্রতর কোনো কণা পাওয়া যায়? ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী পরমাণু অবিভাজ্য, অর্থাৎ একে আর ভাঙা যায় না। ডাল্টনের এই মতটি অনেক দিন পর্যন্ত সবাই সমর্থন করলেও এখন এটি প্রমাণিত সত্য যে পরমাণুকে ভেঙে আরও ক্ষুদ্র কণায় পরিণত করা যায়। পরমাণু ভেঙে মূলত যে তিনটি কণা পাওয়া যায় তা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। আধুনিক গবেষণায় এটি প্রমাণিত যে পরমাণু কেন্দ্রে থাকে নিউট্রন আর প্রোটন, আর কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। একই ধরনের একটি পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। এখানে উল্লেখ্য যে একমাত্র হাইড্রোজেন পরমাণু কেন্দ্রে কোনো নিউট্রন থাকে না, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু ভাঙলে এর কেন্দ্রে একটি প্রোটন, বাইরে একটি ইলেকট্রন পাওয়া যায়। অন্যদিকে হিলিয়াম পরমাণুর কেন্দ্রে থাকে 2টি প্রোটন ও 2টি নিউট্রন, আর বাইরে থাকে 2টি ইলেকট্রন। আবার অক্সিজেন পরমাণুর কেন্দ্রে থাকে 8টি প্রোটন, 8টি নিউট্রন, আর বাইরে থাকে 8টি ইলেকট্রন। সো এখানে মানে কেন্দ্রে কয়টা প্রোটন, কয়টা নিউট্রন, কয়টা ইলেকট্রন, সো এই জিনিসগুলো তোমরা কিন্তু মুখস্থ রাখবা, ঠিক আছে? হাইড্রোজেনে একটা ইলেকট্রন, একটা প্রোটন, বাট হাইড্রোজেনে কিন্তু কোনো নিউট্রন থাকে না। হিলিয়ামের ক্ষেত্রে 2টা প্রোটন, 2টা নিউট্রন এবং 2টা ইলেকট্রন। অক্সিজেনের ক্ষেত্রে 8টা প্রোটন, 8টা নিউট্রন এবং 8টা ইলেকট্রন, অর্থাৎ একটা পরমাণুতে সবগুলো কিন্তু সমান সংখ্যক থাকবে, ঠিক আছে? সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো পার্ট 10-11 যেটা রয়েছে সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছো যে পানি একটি সার্বজনীন দ্রাবক, কারণ এটি জৈব ও অজৈব অনেক দ্রবকে দ্রবীভূত করে, যা অন্য দ্রাবকের পক্ষে সম্ভব নয়। এবার তাহলে দেখা যাক পানি সত্যিকার অর্থে সার্বজনীন দ্রাবক কিনা। তো এখানে একটা পরীক্ষা রয়েছে, পরীক্ষাটা আমরা করব। সার্বজনীন দ্রাবক হিসেবে পানি ব্যবহার প্রদর্শন। প্রয়োজনীয় উপকরণ: পানি, টেস্ট টিউব, নানা রকম পদার্থ যেমন খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সল্ট, বিট লবণ, ফিটকিরি, চিনি, ভিনেগার, স্পিরিট, ভিটামিন সি ট্যাবলেট, গ্লুকোজ ইত্যাদি আরও অনেক কিছু তোমরা নিতে পারো। পদ্ধতি: টেস্ট টিউবে 5 মিলিলিটারের মতো পানি নাও, কিছু খাবার লবণ যোগ করে ভালোভাবে জাগাও। লবণ কি পানিতে দ্রবীভূত হয়ে গেল? হ্যাঁ, ঠিক তাই, কিন্তু তোমরা দেখবে যে লবণ কিন্তু পানিতে দ্রবীভূত হয়ে যাবে। একইভাবে একে একে উপরে উল্লেখিত প্রতিটি দ্রব নিয়েই দেখো যে এরা পানিতে দ্রবীভূত হয় কিনা। প্রতিটি দ্রব বা পদার্থই পানিতে দ্রবীভূত হচ্ছে। উল্লেখিত পদার্থের মধ্যে খাবার লবণ, খাবার সোডা, টেস্টিং সল্ট, বিট লবণ, ফিটকিরি হলো অজৈব পদার্থ। কী পদার্থ? অজৈব পদার্থ। সো এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে যে অজৈব পদার্থ কোনটি, এখান থেকে তোমাদের কয়েকটা অপশন দিতে পারে। কিন্তু চিনি, ভিনেগার, স্পিরিট, ভিটামিন সি ট্যাবলেট, গ্লুকোজ হলো জৈব পদার্থ। তাহলে এটি প্রমাণিত হলো যে পানি জৈব ও অজৈব অনেক পদার্থকে দ্রবীভূত করতে পারে, অর্থাৎ পানি একটি সার্বজনীন দ্রাবক, ঠিক আছে? এবার তোমরা পানির বদলে অন্য একটি দ্রাবক যেমন স্পিরিট নিয়ে উপরে উল্লেখিত প্রতিটি দ্রব্য নিয়ে পরীক্ষা করে দেখো এগুলো কিন্তু স্পিরিটে দ্রবীভূত হয় কিনা। স্পিরিটও পানির মতো একটা তরল পদার্থ, যেটার মধ্যে আসলে অনেক কিছু দ্রবীভূত করা যায়। সবগুলো দ্রব্য কি স্পিরিটে দ্রবীভূত হচ্ছে? না, হচ্ছে না। পানি ছাড়া বেশিরভাগ দ্রবকই কম সংখ্যক দ্রবকে দ্রবীভূত করে, তা সেগুলো সার্বজনীন দ্রাবক নয়।